হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সিরিজটা আমরা শুরু করেছিলাম, আজকে তার 33 নম্বর ক্লাস। এর আগে আমাদের আরও 32টা ক্লাস হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত দেখোনি, ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কি বলছে? ধাতুর বৈশিষ্ট্য নয় কোনটি? ব্যক্তিবাক 4টে অপশান এখানে দিয়েছে। কি বলেছে? উচ্চ গলনাঙ্ক দিয়েছে, উজ্জ্বলতা দিয়েছে, নমনীয়তা দিয়েছে আর নিম্ন গলনাঙ্ক দিয়েছে। তো যদি আমরা অপশান ওয়াইজ যাই তাহলে আমরা দেখতে পাবো, দেখো যে উচ্চ গলনাঙ্ক আছে এটা কিন্তু ধাতুর বৈশিষ্ট্য, কারণ আমরা সকলেই জানি ধাতুর যে গলনাঙ্ক হয় সেটা কিন্তু হাই মেল্টিং পয়েন্ট হয়ে থাকে, অর্থাৎ উচ্চ গলনাঙ্ক হয়ে থাকে। উজ্জ্বলতা, ধাতুতে কিন্তু যখন আলো পড়ে তখন কিন্তু ধাতু চকচক করে, অর্থাৎ ধাতুর মধ্যে উজ্জ্বলতা থাকে, এটাও কিন্তু ধাতুর একটা বৈশিষ্ট্য। নমনীয়তা, ধাতুর মধ্যে কিন্তু ফ্লেক্সিবিলিটি থাকে, এটাও কিন্তু ধাতুর একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, এর মধ্যে ধাতুর বৈশিষ্ট্য নয় কিন্তু নিম্ন গলনাঙ্ক, কারণ আমরা প্রথমেই কি বললাম, আমরা কিন্তু প্রথমেই বললাম যে ধাতুর গলনাঙ্ক সবসময় উচ্চ হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 2 নম্বর কোশ্চেন, থাইরক্সিন সংশ্লেষণের জন্য কোনটা প্রয়োজন? ঠিক আছে, ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। দেখো, সবার প্রথম তোমাদেরকে জানতে হবে এই যে থাইরক্সিন যে হরমোনটা আছে, এই থাইরক্সিন হরমোনটা আমাদের কোথায় থাকে? তো মনে রাখবে, আমাদের গলাতে কিন্তু একটা বাটারফ্লাই শেপের, ঠিক আছে, এরকম একটা শেপের আমাদের যে গলার সামনের দিকের যে অংশ আছে সেখানে কিন্তু এরকম বাটারফ্লাই শেপের একটা গ্ল্যান্ড থাকে, যেটাকে কিন্তু বলা হয়ে থাকে থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ডের থেকে কিন্তু থাইরক্সিন হরমোনটা সংশ্লেষিত হয়। ঠিক আছে, অর্থাৎ থাইরক্সিন হরমোনটা কিন্তু বেরোয়। আর এই থাইরক্সিন হরমোন সংশ্লেষণের জন্য নিচের কোনটার প্রয়োজন? ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। লোহা দিয়েছে, তামা দিয়েছে, সালফার দিয়েছে আর আয়োডিন দিয়েছে। তো মনে রাখবে, থাইরক্সিন হরমোন সংশ্লেষণের জন্য কিন্তু এই আয়োডিন হরমোনটা সবথেকে বেশি প্রয়োজন। ঠিক আছে, আর এই আয়োডিনের অভাবের জন্যই কিন্তু থাইরক্সিনের যে ক্ষরণ আছে সেটা অস্বাভাবিক হয়, আর যখন থাইরক্সিনের ক্ষরণ অস্বাভাবিক হয় তখন কিন্তু গলগণ্ড রোগ হয়ে থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 3 নম্বর কোশ্চেন। তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, দেখো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে নিও। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 3 নম্বর কোশ্চেন, অবতল দর্পণে কোনো বস্তুকে বক্রতা কেন্দ্রে রাখলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? তো দেখো, অবতল দর্পণে এই জিনিসটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, এখান থেকে দেখো কিছু কিছু জিনিস আছে, যে সমস্ত জিনিসগুলোকে তোমরা যদি মনে রাখো তাহলে কিন্তু তোমাদের প্রচুর সুবিধা হবে। ঠিক আছে, যেরকম কিছু কিছু ফর্মুলা কিন্তু আমাদেরকে মনে রাখতে হয়, যেগুলো কিন্তু একদম মানে যেগুলোর হয়তো ডিটেলস এক্সপ্লেনেশনে আমরা যদি যাই তাহলে অনেক সময় নষ্ট হবে, কিন্তু জাস্ট ছোট্ট একটা জিনিস যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু সেটা আমরা সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা করতে পারবো। দেখো, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, সবার প্রথমে তোমাদেরকে জানতে হবে, দেখো এটা কিন্তু একটা অবতল দর্পণ, আর অবতল দর্পণের বক্রতা কেন্দ্র কোথায় হয়ে থাকে? অবতল দর্পণের সেন্টার অফ কার্ভেচার কিন্তু মাঝখানে হয়ে থাকে। আর তোমরা মনে রাখবে, যখনই তোমাদেরকে এরকম কোনো কোশ্চেন দেবে যে অবতল দর্পণের যদি অবতল দর্পণে যদি কোনো একটা বস্তুকে সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্রের সামনে যদি তোমার কোনো একটা বস্তুকে রাখা হয়ে থাকে তাহলে তার প্রতিবিম্ব কোথায় হবে? তো মনে রাখবে, অবতল দর্পণে যদি কোনো একটা বস্তুকে বক্রতা কেন্দ্রের সামনে রাখা হয় তাহলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? প্রতিবিম্ব কিন্তু বক্রতা কেন্দ্রেই গঠিত হবে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, দেখো তোমরা যদি এটাকে ডাইরেক্ট মুখস্থ করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সময় প্লাস হচ্ছে তোমাদের পরিশ্রম দুটোই কিন্তু সেভ হবে। ঠিক আছে, তো কি বলেছি আবারও বলছি, যখনই অবতল দর্পণ আসবে আর যখনই বক্রতা কেন্দ্র আসবে, তো মনে রাখবে অবতল দর্পণে যদি কোনো একটা বস্তুকে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রের সামনে রাখা হয় তাহলে কিন্তু তার প্রতিবিম্ব সবসময় বক্রতা কেন্দ্রেই গঠিত হবে। ঠিক আছে, এটা একটা ফ্যাক্ট, এই ফ্যাক্টটা তোমরা মনে রাখবে, তাহলে তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 4 নম্বর কোশ্চেন, লোহার সাথে ড্যাশ ও ড্যাশ মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয়ে থাকে। দেখো, এই যে স্টেনলেস স্টিল আছে না, এটা কিন্তু সাধারণ যে স্টিল হয়ে থাকে সেই স্টিলের থেকে অনেক বেশি শক্ত হয়ে থাকে। ঠিক আছে, এবার দেখো, এই স্টেনলেস স্টিল তৈরিতে সবার প্রথমে তোমাদেরকে কিন্তু জানতে হবে যে স্টিল তৈরি করতে কী কী ইউজ করা হয়ে থাকে। তো মনে রাখবে, স্টিল তৈরি করতে কিন্তু আমাদের যে লোহা আর কার্বন ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, কিন্তু দেখো এখানে কিন্তু বলেছে স্টেনলেস স্টিল, এই যে স্টেনলেস স্টিলটা আছে এটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল অ্যাজ কম্পেয়ার টু নর্মাল স্টিল। ঠিক আছে, এইবার এই যে স্টেনলেস স্টিল আছে, এই স্টেনলেস স্টিলে কিন্তু লোহা থাকে। ঠিক আছে, এখানে কিন্তু কার্বনের পরিবর্তে কি থাকে? কার্বনের পরিবর্তে কিন্তু নিকেল প্লাস ক্রোমিয়াম থাকে। ঠিক আছে, তাহলে কি পেলাম? তাহলে পেলাম আমরা আয়রন পেলাম,
নিকেল পেলাম আর ক্রোমিয়াম পেলাম। এই যে তিনটে জিনিসের যে মিক্স আপ সেটাই কিন্তু হয়ে যাচ্ছে স্টেনলেস স্টিল, ঠিক আছে। আর আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে তাহলে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু নিকেল আর ক্রোমিয়াম। লোহার সাথে নিকেল আর ক্রোমিয়াম এই দুটো ধাতু মিশিয়ে কিন্তু একটা নতুন সংকর ধাতু তৈরি করা হয়, যার নাম কিন্তু স্টেনলেস স্টিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, পরবর্তী কোশ্চেন কী বলেছে। আজকের 5 নম্বর কোশ্চেন, 44 গ্রাম CO2-তে অণুর সংখ্যা কত? তো দেখো, সবার প্রথমে দেখো তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিই। এখানে দেখো CO2 আছে, সবার প্রথমে তোমাকে এই CO2-র আণবিক ভরটা বের করতে হবে। তো আমরা C সমান সমান কত জানি? আমরা কিন্তু C সমান সমান জানি হচ্ছে 12, আর যে অক্সিজেন আছে অক্সিজেন কিন্তু এখানে 16। এবার দেখো অক্সিজেন কিন্তু দুটো আছে, তাই কত হবে? 16 দুগুণে কিন্তু 32 হবে। এবার তুমি 12-র সঙ্গে 32-কে যোগ করো, তুমি কত পাবে? তুমি কিন্তু পেয়ে যাবে 44। এবার দেখো যে এটা কিন্তু দেখো এটা কিন্তু একটা মোল আছে, ঠিক আছে। এখানে কিছু নেই মানে কি? কিছু নেই মানে কিন্তু 1 মোল CO2 আছে। আর তোমাদেরকে আমি আগেও বলেছি, যে কোনো একটা পদার্থের বা যে কোনো একটা তোমার মানে পদার্থের বা যে কোনো একটা এলিমেন্টের 1 মোলে কিন্তু সর্বদা কতগুলি অণু থাকে? তো মনে রাখবে, সর্বদা কিন্তু 6.022 × 10⁻23 এত পরিমাণ কিন্তু অণু থাকে। আর এটাকেই কিন্তু বলা হয়ে থাকে অ্যাভোগাড্রোর সংখ্যা, ঠিক আছে। এটাকে কি বলা হয়ে থাকে? এটাকেই কিন্তু বলা হয়ে থাকে অ্যাভোগাড্রোর সংখ্যা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে। আজকে 6 নম্বর কোশ্চেন, পর্যায় সারণীর উল্লম্ব স্তম্ভগুলোকে কি বলা হয়ে থাকে? তো দেখো, সবার প্রথমে আমি যদি এখানে একটা পর্যায় সারণীকে জাস্ট র্যান্ডামলি আঁকার চেষ্টা করি, তো দেখো পর্যায় সারণীতে কিন্তু দুই ধরনের লাইন থাকে, ঠিক আছে। একটা হচ্ছে কি, একটাকে আমরা বলি উল্লম্ব লাইন, অর্থাৎ এইরকম করে একটা লাইন থাকে, ঠিক আছে, যেগুলোকে আমরা কি বলি? যেগুলোকে কিন্তু আমরা ইংলিশে বলে থাকি গ্রুপ, ঠিক আছে। আর একটা কিন্তু থাকে হরাইজন্টাল লাইন বা এইরকম লাইন, যেটাকে আমরা কি বলে থাকি? যেটা কিন্তু আমরা ইংলিশে বলে থাকি পিরিয়ড, ঠিক আছে। তো দেখো এই যে এখানে কিন্তু উল্লম্বভাবে বলেছে, অর্থাৎ ভার্টিক্যালি, অর্থাৎ এই ধরনের যে লাইনগুলো থাকে তাকে কিন্তু কি বলা হয়ে থাকে? তাকে কিন্তু বলা হয়ে থাকে শ্রেণী। আর আমাদের যে নর্মাল পর্যায় সারণী আছে, অর্থাৎ মডার্ন যে পর্যায় সারণী আছে, সেই পর্যায় সারণীতে কতগুলি শ্রেণী থাকে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে। আজকে 7 নম্বর কোশ্চেন, বস্তুর কোন ভৌতিক রাশি পাল্টায় না? বলেছে এখানে দেখো ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, তার মধ্যে থেকে তোমাকে বলতে হবে কোন ভৌতিক রাশিটা কখনো পরিবর্তন হয় না, ঠিক আছে। কি বলেছে? ভর বলেছে। ভরকে কি বলা হয়ে থাকে? ভরকে কিন্তু বলা হয়ে থাকে মাস, ঠিক আছে। এবার দেখো ওজন আছে, ভরবেগ আছে, আর কিন্তু বেগ আছে। বেগ মানে আমরা কি বলতে পারি? বেগ মানে কিন্তু এখানে আমরা স্পিড বলতে পারি, ঠিক আছে। ভরবেগ মানে কি? ভরবেগ মানে কিন্তু হয়ে যাচ্ছে মোমেন্টাম। আর ওজন মানে তোমরা সকলে জানো, ওজন মানে হচ্ছে যখন কোনো একটা জিনিসের ওপর আমাদের মাধ্যাকর্ষণ প্লাস আমাদের মাস দুটো যখন ক্রিয়া করে, ঠিক আছে। এবার দেখো নিচের কোনটা পাল্টায় না? তো তোমাদেরকে আমি এই ধরনের কোশ্চেন আগেও করেছি, সবসময় মনে রাখতে বলেছি যে ভর কিন্তু সবসময় আনচেঞ্জড হয়ে থাকে, ঠিক আছে। ভর, কোনো একটা জিনিসের যে ভর থাকে সেটা কিন্তু সবসময় আনচেঞ্জড হয়ে থাকে, ভর কিন্তু কখনো পরিবর্তন হয় না। এই যে ওজন আছে, এই ওজনটা কিন্তু পরিবর্তনশীল হয়ে থাকে, ঠিক আছে। ওজনটা কি হয়ে থাকে? ওজনটা কিন্তু পরিবর্তনশীল হয়, বা ভরবেগ বা বেগ সবই কিন্তু পরিবর্তনশীল। আমি যদি এখানে ভর আর ওজনের মধ্যে কম্পেয়ার করি, সেক্ষেত্রে আমি বললাম যে ওজনটা কিন্তু পরিবর্তনশীল হয়, ভর কিন্তু অপরিবর্তনশীল, ঠিক আছে। কোনো একটা বস্তুর ওজন মনে করো পৃথিবীতে আছে, কোনো একটা বস্তুর ভর মনে করো পৃথিবীতে আছে 60 কেজি, ঠিক আছে। তুমি যদি ওটাকে চাঁদে নিয়ে যাও, তাও কিন্তু ওটার যে ভর আছে সেটা কিন্তু 60 কেজি হয়ে যাবে। কিন্তু কোনো একটা বস্তুর ওজন মনে করো পৃথিবীতে আছে 60 নিউটন, কিন্তু তুমি যদি ওটাকে চাঁদে নিয়ে যাও, তাহলে ওটা কী হয়ে যাবে? তাহলে কিন্তু ওটাকে তোমাকে 6 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ তুমি কিন্তু পেয়ে যাবে 10 নিউটন। তার কারণ কি? পৃথিবীর তুলনায় চাঁদের যে মাধ্যাকর্ষণ আছে বা গ্র্যাভিটি আছে সেটা কিন্তু 1/6, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন আজকে কি বলেছে। পরবর্তী কোশ্চেন 8 নাম্বার কোশ্চেন কি বলেছে, কোনটা পুরুষ প্রজননের অংশ নয়? তো ব্যাক টু ব্যাক এখানে 4টে অপশান দিয়েছে, এর মধ্যে থেকে তোমাদেরকে বলতে হবে যে নিচের কোনটা পুরুষ প্রজনন তন্ত্রের অংশ নয়। কার্ভিক্স দিয়েছে, প্রোস্টেট দিয়েছে, অন্ডকোষ দিয়েছে, আর টেস্টিস দিয়েছে। দেখো এই যে তোমরা তিনটে দেখতে পাচ্ছ, এই তিনটেই কিন্তু প্রত্যেকটাই কিন্তু পুরুষের যে জননতন্ত্র আছে, অর্থাৎ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ঠিক আছে। মেল ডাকটিভ সিস্টেম যেটা আছে, এটা কিন্তু এই তিনটের মধ্যেই কিন্তু পড়ে। এর মধ্যে দেখো এই যে কার্ভিক্স আছে, এটা কিন্তু ফিমেল, ঠিক আছে, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে দেখতে পাই আমরা, ঠিক আছে। যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে সেখানে কিন্তু আমরা এটা দেখতে পেয়ে থাকি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন। আমি আবারও বলছি, খুবই দুঃখিত, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তোমরা বুঝতে পারছো, বারবার নাক টানতে হচ্ছে, আমি আবার তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, পরবর্তী কোশ্চেন কী বলেছে। আজকে 9 নম্বর কোশ্চেন, ভূত্বকে প্রাকৃতিকভাবে সঞ্চিত অজৈব যৌগকে কি বলা হয়ে থাকে? ব্যাক টু ব্যাক 4টে অপশান এখানে দিয়েছে, ফ্লাক্স দিয়েছে, খনিজ দিয়েছে, ধাতু দিয়েছে, আর আকরিক দিয়েছে। দেখো সবার প্রথমে তোমাদেরকে মনে রাখতে হবে, মনে করো এটা হচ্ছে আমাদের পৃথিবীর সারফেস, ঠিক আছে। এখানে এক সেকেন্ড, এটা মনে করো আমাদের পৃথিবীর সারফেস। এবার এখানে মনে করো কোনো একটা পাথর আছে, সেই পাথরের ভেতরে মনে করো লোহা আছে, ঠিক আছে।
যেগুলো কিন্তু ন্যাচারালি তৈরি হয়েছে, যেগুলোকে কিন্তু কেউ ওখানে বসিয়ে রেখে যায়নি মাটি খুঁড়ে, ঠিক আছে। তো মনে রাখবে যখন বলবে যে ভূত্বকের নিচে প্রাকৃতিকভাবে সঞ্চিত পদার্থকে কি বলা হয়ে থাকে, প্রাকৃতিকভাবে সঞ্চিত পদার্থকে কিন্তু বলা হয়ে থাকে খনিজ উপাদান, ঠিক আছে। খনিজ বা যেটাকে কিন্তু আমরা বলে থাকি ইংলিশে মিনারেল, ঠিক আছে, যেটা কিন্তু আমাদের ইংলিশে বলা হয়ে থাকে মিনারেল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 10 নম্বর কোশ্চেন। দ্বিবীজপত্রী উদ্ভিদ কোনটা, ঠিক আছে। ড্যাশ হলো একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ। তো ব্যাক টু ব্যাক এখানে 4টে অপশান দিয়েছে। দেখো এখানে যে গাছের নামগুলো দিয়েছে খুবই আনকমন, তোমরা হয়তো এরকম নাম খুব কমই শুনেছো। সাইকাস দিয়েছে, পামিওপেডিয়াম দিয়েছে, দেবদারু এই নামটা তোমরা শুনেছো, আর দিয়েছে ইমোরিয়া, ইমোবিয়া। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো এগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে। তো ইমোবিয়া কিন্তু একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ, বাদবাকি যে কটা আছে প্রত্যেকটাই কিন্তু একবীজপত্রী উদ্ভিদ বা মনোকট, ঠিক আছে। এবার এই একবীজপত্রী আর দ্বিবীজপত্রী ব্যাপারটা কি, তো দেখো একবীজপত্রী মানে কিন্তু যে সমস্ত উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে, ঠিক আছে। আমি কিন্তু আবারও বলছি বীজপত্র, বীজপত্র আর বীজ কিন্তু এক জিনিস নয়। বীজপত্র মানে হচ্ছে বীজের মধ্যে যে পাতাটা থাকে, ঠিক আছে। যখন একটা বীজ থেকে অঙ্কুরোদ্গম হয় তখন প্রথমে যে পাতার মতো অংশটা বেরোয় সেটাকে কিন্তু বীজপত্র বলা হয়ে থাকে। যদি সেটা দুটো ফলকে বেরোয় তাহলে কিন্তু সেটাকে বলা হয়ে থাকে দ্বিবীজপত্রী, আর যদি সেটা একটা ফলকে বেরোয় তাহলে কিন্তু সেটাকে বলা হয়ে থাকে একবীজপত্রী, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 11 নম্বর কোশ্চেন। দুই বা তার বেশি সেলের সমন্বয়কে কি বলা হয়ে থাকে। দেখো এখানে কিন্তু সেল বলেছে, এখানে সেল মানে কিন্তু জীবনবিজ্ঞানের সেল নয়, কারণ তোমরা অপশানগুলো দেখে বুঝতে পারছো কি বলেছে। বাল্ব বলেছে, সুইচ বলেছে, ব্যাটারি বলেছে, আর ফিউজ বলেছে। তো দেখো মনে রাখবে আমাদের ফিজিক্সের ক্ষেত্রে বা আমাদের ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে সেল মানে কিন্তু এখানে আমরা মনে করব একটা এমন একটা অংশ যেটা দিয়ে মধ্যে দিয়ে কিন্তু ইলেকট্রিসিটি যেতে পারে, ঠিক আছে। এবার যখন অনেকগুলো সেল, মনে করো এই একটা সেল, এই একটা সেল আর এই একটা সেল, যখন আমরা তিনটে সেলকে একসাথে কানেক্ট করি তখন কিন্তু তাকে বলা হয় থাকে ব্যাটারি। অ্যাকচুয়ালি ব্যাটারি জিনিসটা কি, ব্যাটারিটা কিন্তু মাল্টিপল যে সেল থাকে সেই মাল্টিপল সেলের কিন্তু জয়েন্ট বা অ্যাডিশন, সেটাকে কিন্তু বলা হয়ে থাকে ব্যাটারি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 12 নম্বর কোশ্চেন। নিচের কোনটি হাঁচি কাশি নিয়ন্ত্রণ করে, যেটা এখন আমার বর্তমানে চলছে, ঠিক আছে। তো দেখো বর্তমানে এখানে আমার চলছে হাঁচি কাশি, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। দেখো ঠিক সেরকমই কিন্তু একটা কোশ্চেন তোমাদেরকে দিয়েছে যে কোনটা আমাদের শরীরের হাঁচি কাশি এই ধরনের যে রিফ্লেক্সগুলো থাকে সেগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, পন্স দিয়েছে, লঘু মস্তিষ্ক দিয়েছে, মস্তিষ্ক দিয়েছে, আর মজ্জা দিয়েছে। দেখো তোমাদের কিন্তু অনেকের মনে হতে পারে লঘু মস্তিষ্ক অ্যান্সার হবে, কিন্তু তোমাদের বলে রাখি আমাদের যে বোন ম্যারো থাকে, ঠিক আছে, ম্যারো থাকে, ঠিক আছে, এখানে বোন ম্যারো নয়, এখানে হচ্ছে ম্যারো, যে ম্যারো থাকে আমাদের বা মজ্জা থাকে সেটাই কিন্তু আমাদের এই হাঁচি কাশিকে নিয়ন্ত্রণ করে থাকে। এবার দেখো এখানে যে লঘু মস্তিষ্ক আছে, লঘু মস্তিষ্ক কি নিয়ন্ত্রণ করে, লঘু মস্তিষ্ক কিন্তু আমাদের শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে থাকে, ঠিক আছে। লঘু মস্তিষ্ক কিন্তু আমাদের শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 13 নম্বর কোশ্চেন। বায়ুমণ্ডলীয় চাপ কত, ঠিক আছে। এখানে দেখো আমাদের প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা স্ট্যান্ডার্ড বায়ুমণ্ডলীয় চাপ দরকার, তো এটা তোমরা সকলেই জিওগ্রাফিতে পড়েছো, ঠিক আছে। তো দেখো আমাদের যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ থাকে সেটা কিন্তু 1013 পয়েন্ট সামথিং থাকে, এখানে আমরা অ্যাপ্রক্স ধরবো, তো 1013 কিন্তু মিলিবার আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 14 নম্বর কোশ্চেন। বাদুড় কেমন শব্দ উৎপন্ন করতে পারে। দেখো বাদুড় বা ব্যাট আমরা সকলেই জানি বাদুড় কিন্তু চোখে খুব কম দেখে বা একেবারে দেখতে পায় না বলতে গেলেই চলে। তো বাদুড় কিভাবে রাত্রেবেলা আকাশে ওড়ে, তো বাদুড় কিন্তু তার মুখ থেকে এক ধরনের সাউন্ড বের করে, ঠিক আছে। সেই সাউন্ডকে কি বলা হয় তাকে, ইনফ্রাসনিক বলে, আলট্রাসনিক বলে, সাবসনিক বলে, নাকি রেডিও ওয়েভ বলে। তো মনে রাখবে বাদুড় কিন্তু রাত্রেবেলা কি করে, তার মুখ থেকে আলট্রাসনিক সাউন্ড বের করে, আর সেই আলট্রাসনিক সাউন্ড সামনে গিয়ে যখন কোনো অবস্ট্যাকেল পায় সেখানে বাধা পায়, সেখানে বাধা পেয়ে কিন্তু ব্যাক করে। আর বাদুড় কিন্তু সেইটাকে শুনে বুঝতে পারে যে কোন দিকে উঠতে হবে বা কিভাবে উঠতে হবে, ঠিক আছে। এছাড়াও কিন্তু বাদুড় ছাড়াও কিন্তু আরেকটা প্রাণী আছে যে কিন্তু তার মুখ থেকে আলট্রাসনিক সাউন্ড বার করতে পারে বা আলট্রাসনিক সাউন্ডকে কাজে লাগিয়ে কিন্তু চলাফেরা করতে পারে, ঠিক আছে। তো সেই রকম একটা প্রাণীর নাম তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা তোমাদের জন্য একটা HW থাকলো। আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে, আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু আলট্রাসনিক সাউন্ড। এবার এই আলট্রাসনিক সাউন্ডটা আসলে কি, দেখো শব্দ তরঙ্গের কিছু ব্যাপার থাকে, মনে করো শব্দ তরঙ্গের যে কম্পাঙ্ক থাকে সবার প্রথম সেটাকে হার্টজ এককে প্রকাশ করা হয়ে থাকে। মনে করো কোনো একটা সাউন্ড যেটার তোমার হচ্ছে কম্পাঙ্ক 20 হার্টজের কম, সেটাকে কিন্তু আমরা ইনঅডিবল সাউন্ড বলি, ঠিক আছে।
কি বলে থাকি, সেটাকে কিন্তু আমরা ইনঅডিয়েবল সাউন্ড বলে থাকি, অর্থাৎ যে শব্দটা কিন্তু আমরা শুনতে পাই না। আমি তোমাদেরকে রেঞ্জটা বলে দিচ্ছি, যদি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 20 হার্টজের কম হয় আমরা কিন্তু শুনতে পাবো না, যেটাকে কিন্তু বলা হবে ইনঅডিয়েবল সাউন্ড। ঠিক আছে, এখানে একটু জায়গা কম বলে আমি ইনটা লিখলাম, বুঝে নেবে যে ইনঅডিয়েবল সাউন্ড। এইবার যদি শব্দ তরঙ্গের যে কম্পাঙ্ক সেটা যদি 20 হার্টজ থেকে তোমার 20,000 হার্টজের মধ্যে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা শুনতে পাই, সেটাকে কিন্তু আমরা বলে থাকি অডিয়েবল সাউন্ড। কি বলে থাকি আমরা সেটাকে? অডিয়েবল সাউন্ড বা শ্রুতিগোচর শব্দ, যেটাকে আমরা শুনতে পারি। আর শব্দ তরঙ্গের মাত্রা যদি তোমার মোর দ্যান কি হয়ে যায়, মোর দ্যান যদি তোমাদের 20,000 হার্টজ হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা শুনতে পারি না। সেক্ষেত্রে সেই শব্দটাকে আমরা কি বলে থাকি? সেক্ষেত্রে সেই শব্দটাকে কিন্তু আমরা আল্ট্রাসনিক শব্দ বলে থাকি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 15 নম্বর কোশ্চেন, কোন বিক্রিয়ায় ধাতব অক্সাইড থেকে ধাতু পাওয়া যায়? দেখো, এই ধরনের যে বিক্রিয়াগুলো আছে না, এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, যে কোন বিক্রিয়া থেকে আমরা ধাতব অক্সাইড থেকে ধাতু পাই, ঠিক, বা ধাতু থেকে ধাতব অক্সাইড পাই। তো মনে রাখবে এখানে একটাই কিন্তু এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, যে বিজারণ বা রিডাকশন যে প্রসেস আছে, বিজারণ বা রিডাকশন প্রসেস আছে, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, এবার দেখো, এই যে ভস্মীকরণ তোমরা যে ব্যাপারটা দেখলে না, এই ভস্মীকরণটাকে কোথায় কাজে লাগানো হয় তোমরা জানো? এই যে ভস্মীকরণটা আছে না, দেখবে হসপিটালের যে বজ্র পদার্থগুলো থাকে সেগুলোকে কিন্তু বর্তমানে ভস্মীকরণ করা হয়, অর্থাৎ এমন একটা তোমার হচ্ছে জায়গার ভেতরে এটাকে পোড়ানো হয় যে তোমার সেখানে কোনো রকম মানে বায়ু থাকে না, বায়ুশূন্য অবস্থাতে কিন্তু পোড়ানো হয়ে থাকে, যাতে যে ওয়েস্টগুলো থাকে সেগুলো কিন্তু বাতাসের সাথে মিশতে না পারে। এই যে ব্যাপারটা, এটাকে কিন্তু ভস্মীকরণ বলা হয়, এটা কিন্তু অনেক কস্টলি হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 16 নম্বর কোশ্চেন, যে চাপের এসআই একক কী? তো ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, ডাইন দিয়েছে, জুল দিয়েছে, পাস্কেল দিয়েছে, আর নিউটন দিয়েছে। সবার প্রথমে দেখো, আমরা জানি এই যে নিউটন আর ডাইন আছে, এটা কিসের একক? নিউটন আর ডাইন এটা কিন্তু ফোর্স বা বলের একক, তাই এই দুটো কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হতে পারে না, তাই সবার প্রথম এই দুটোকে বাদ দাও। এবার দেখো, জুল কিসের একক? জুল কিন্তু দুটো জিনিসের একক, একটা কিসের একক? কার্যের একক, আর একটা কিসের একক? আর একটা কিন্তু শক্তির একক, তাই এটা হলো না। তাই আমাদের সঠিক অ্যান্সার কী হবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু পাস্কেল। পাস্কেল কিন্তু চাপের এসআই ইউনিট। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 17 নম্বর কোশ্চেন, অ্যাটম শব্দের আবিষ্কর্তাকে? তো ব্যাক টু ব্যাক এখানে 4টে অপশান দিয়েছে, কনাদ দিয়েছে, ডাল্টন দিয়েছে, ডেমোক্রিটাস দিয়েছে, আর কোনোটি নয় দিয়েছে। তো দেখো, সবার প্রথম দেখো, এই অ্যাটম যে ব্যাপারটা আছে না, এই অ্যাটম সম্পর্কে সবার প্রথম আমরা যদি এনশিয়েন্ট পিরিয়ডের দিকে যাই, তো সবার প্রথম যে ধারণা দিয়েছিল তিনি কিন্তু ছিলেন ঋষি কনাদ। ঠিক আছে, তিনি কিন্তু বলেছিলেন যে আমাদের এই যে পৃথিবীটা 5 রকমের যে তত্ত্ব আছে, ঠিক আছে, যেরকম তোমার বলতে পারো আকাশ, ঠিক আছে, তারপরে জল, তারপরে বাতাস, আলো, এই রকম মাটি, এই সমস্ত জিনিস দিয়ে তৈরি হয়েছে। এটা সবার প্রথম যে অ্যাটমিক থিওরি ছিল, এটা কিন্তু কনাদেরই ছিল, কিন্তু ওটা অনেক এনশিয়েন্ট পিরিয়ডে ছিল। মডার্ন কে দিয়েছিল? মডার্ন কিন্তু দিয়েছিল জন ডাল্টন 1808 সালের দিকে। আর এখানে দেখো বলেছে যে অ্যাটম শব্দটা কে প্রবর্তন করেন, তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ডেমোক্রিটাস। ডেমোক্রিটাসই কিন্তু প্রথম ব্যক্তি যিনি কিন্তু এই অ্যাটম শব্দটা প্রদান করেছিলেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 18 নম্বর কোশ্চেন, কার একক সমান নয়? দেখো, এখানে কিন্তু 3-4 রকমের রাশি দিয়েছে, আর সেই রাশিগুলোর দেখো একক সমান, তোমাদেরকে 3টে সমান পাবে, একটা অসমান পাবে, কোনটা সমান নয় সেটা কিন্তু তোমাদেরকে বের করতে হবে। তো দেখো, সবার প্রথমে গতি আর বেগ কি? দেখো, গতিকেও কিন্তু আমরা মিটার পার সেকেন্ডে প্রকাশ করে থাকি, আবার বেগকেও কিন্তু আমরা মিটার পার সেকেন্ডে প্রকাশ করে থাকি, তাই এটা তো এক হয়ে গেল। দূরত্বকে কিন্তু আমরা মিটারে প্রকাশ করে থাকি, আবার যে স্মরণ আছে সেটাকেও কিন্তু আমি মিটারে প্রকাশ করতে পারবো। ত্বরণকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ত্বরণকে কিন্তু আমরা যে বলতে পারি, দেখো, মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে করে থাকি। মহাকর্ষীয় ত্বরণকেও কিন্তু আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে করে থাকি। তো এই যে 3টে তোমরা দেখতে পাচ্ছ, এই 3টের কিন্তু তোমার হচ্ছে একক একই। একক এক নয় কার? একক এক নয় কিন্তু ভরবেগের আর বলের, কারণ বলের একক কিন্তু নিউটন, আর ভরবেগের ক্ষেত্রে কি হয়ে থাকে? ভরের জন্য কিন্তু হয়ে থাকে এম, আর এখানে বেগের জন্য কিন্তু হয়ে থাকে এমএস। ঠিক আছে, এমএস মিটার সেকেন্ড কিন্তু ভরবেগের হয়ে থাকে, তাই আমাদের সঠিক অ্যান্সার কী হবে? কাদের একক সমান নয়? ভরবেগ ও বলের একক কিন্তু সমান হয় না। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 19 নম্বর কোশ্চেন, আল্ট্রাসোনোগ্রাফিতে কোন শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়ে থাকে? ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, এখানে বিপরীত তরঙ্গ দিয়েছে, আলোক তরঙ্গ দিয়েছে, অনুদৈর্ঘ্য তরঙ্গ দিয়েছে, আর শব্দ তরঙ্গ দিয়েছে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে? মনে রাখবে যে আল্ট্রাসোনোগ্রাফি হয় না, সেখানে কিন্তু একদম স্মল তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ তরঙ্গকে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে, বা সাউন্ড ওয়েভকে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। আর সাউন্ড ওয়েভটা কেমন ওয়েভ? সাউন্ড ওয়েভ কিন্তু এক প্রকারের অনুদৈর্ঘ্য ওয়েভ। নেক্সট কোশ্চেন আমরা
আমরা আজকে আমাদের লাস্ট কোশ্চেন দেখে নেবো কী বলেছে। ধাতুর তৈরি জিনিস কোন প্রক্রিয়ার জন্য ক্ষতিগ্রস্ত হয়? তো ব্যাক টু ব্যাক এখানে 4টে অপশান দিয়েছে, বিজারণ দিয়েছে, ক্ষয়ীভবন দিয়েছে, অ্যাসিডিটি দিয়েছে আর রেনসিডিটি দিয়েছে। তো এই যে কোশ্চেনটা আছে, আমি চাই এই কোশ্চেনের অ্যান্সার তোমরা আমাকে HW বা কমেন্টে জানাও, ঠিক আছে? এটা তোমাদের জন্য আর একটা HW থাকলো। দেখো আজকে আমি কোনো রকম অঙ্ক রাখিনি, কারণ আমি অঙ্কের জন্য সেপারেটলি ক্লাস নিয়ে আসছি তোমাদের জন্য, তোমরা চাইলে সেই ক্লাসগুলো দেখতে পারো, ঠিক আছে? এইভাবে যদি আমাদের চ্যানেল থেকে তোমরা কোনো রকম উপকার পেয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, বা এর আগের যে 32টা ভিডিও হয়ে গেছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো, ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক প্রত্যেক দিনে দেওয়া থাকে। তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।